শুভ সকাল, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা শুরু করছি একাদশ শ্রেণীর বাংলা ক্লাস। আমি তোমাদের সাথে থাকব হুমায়রা মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা একটা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। ঠিক সেই পরিস্থিতিতে আমাদের একটা নতুনতর অভিজ্ঞতা, সম্ভবত অনলাইন ক্লাস। এবং সেই অনলাইন ক্লাস আমরা ইতিমধ্যে শুরু করেছি। অনেক ক্লাস তোমরা ইতিমধ্যে করেও ফেলেছ। আজকে আমরা এখন বাংলা ক্লাস করব। আশা করি তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ। যদি শুনতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, মূল ক্লাসে যাবার আগে দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা যখন এসএসসি পাস করেছো, এইচএসসি ক্লাসে এসেছো, একাদশ শ্রেণীতে এসেছো, তখন তোমরা নিজেদেরকে মোটামুটি স্বাধীন হিসেবে ভাবতে শুরু করেছো। এখন স্বাধীনতা মানে আসলে কি? স্বাধীনতা মানে কি যাচ্ছে তাই করা? স্বাধীনতা মানে কি ইচ্ছামতো সবকিছু করা? তা কিন্তু না। স্বাধীনতারও একটা সুন্দর রূপ রয়েছে, স্বাধীনতারও সৌন্দর্য রয়েছে। যথেচ্ছাচার আর স্বাধীনতার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, সেটা অবশ্যই মনে রাখতে হবে। তোমরা একটা গুরুত্বপূর্ণ সময় পার করছো তোমাদের নিজেদের বয়সের, এবং মনে রাখবে এই বয়সটা হচ্ছে শেখার, এই বয়সটা হচ্ছে জানার। এবং এটাকে বলা হয় যে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কেন বলা হয় গুরুত্বপূর্ণ ধাপ? তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করেছো, ঠিক আছে, কিন্তু তুমি যদি এইচএসসিতে ভালো রেজাল্ট না করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয় বা যে কোনো উচ্চশিক্ষার দ্বার বন্ধ থাকবে। তো দ্বার খোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা অতিক্রম করতে হয় সেটা কিন্তু এই এইচএসসি লেভেলটা। তো এই সময়টাকে কাজে লাগাতে হবে পরিপূর্ণভাবে। এখন তোমাদের মধ্যে অনেকের মধ্যে সংশয় রয়েছে, অনেকের আমি জানি, যদি আমরা এই অনলাইন ক্লাসের বিপরীতে ক্লাসে এতক্ষণ কথা বলতাম তখন তোমাদের শুকনো শুকনো মুখগুলো দেখতাম, অনেকেই অখুশি হয়েছে। কেন? তোমার মন মতো কলেজ পাওনি, এই জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে, যারা সত্যিকার অর্থে বাংলা কলেজকে জানো না তাদের মন খারাপ হবে, কিন্তু যারা একটু হলেও জানো তারা খুশি হবে। কারণ বাংলা কলেজে রয়েছে বহুবিধ অর্জন। তার মধ্যে একটা বিষয় তোমাদেরকে না বললেই নয়, বাংলা কলেজ সৃষ্টিরও কিন্তু একটা ইতিহাস রয়েছে, যেটার অন্য কলেজের বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নেই। বাংলা কলেজ প্রথম প্রতিষ্ঠা হয়েছিল মাতৃভাষার মাধ্যমে উচ্চশিক্ষা দানের জন্য। তখন বাংলায় কোনো উচ্চশিক্ষায় মাধ্যমে বাংলার কোনো বই ছিল না। এই কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ নিজেরা অনুবাদ করতেন, সেই অনুবাদগুলো সার্কুলার স্টাইলে প্রিন্ট করে তারপর ছাত্রছাত্রীদের মধ্যে সরবরাহ করতেন। অর্থাৎ বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলার যে ব্যবহার সেটা কিন্তু শুরু হয়েছিল এই কলেজের ভেতর দিয়ে, এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর দিয়ে। এরপর তোমরা জানো যে মুক্তিযুদ্ধের সময় এই কলেজ মুক্তিযুদ্ধের একটি ক্ষত হিসেবে চিহ্নিত করা যায়। এই কলেজের নানা জায়গায় ছড়িয়ে আছে বৌদ্ধভূমি, মুক্তিযুদ্ধের নানান স্মৃতি। তোমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসবার সুযোগ পাবে তখন ঘুরে ঘুরে দেখবে যে বাংলা কলেজ কত সমৃদ্ধ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে। এ তো গেল ইতিহাস। এছাড়া বাংলা কলেজের কিন্তু রয়েছে অনেক অর্জন। গত বছর তোমরা হয়তো অনেকেই পড়েছো একটা খবর যে জাপানে একজন বিজ্ঞানী সম্মানিত হয়েছেন। মজার বিষয় হচ্ছে সে বাংলা কলেজের স্টুডেন্ট। আমি অনূর্ধ্ব 17 দলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন পেয়েছি যে বাংলা কলেজের। এইবার সোনাজয়ী, সাব গেমসে সোনাজয়ী মেয়েটিও বাংলা কলেজের।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের রেজাল্ট যদি আমরা দেখি, সেখানেও দেখব বাংলা কলেজ অগ্রগণ্য। প্রতিনিয়ত বাংলা কলেজের অর্জনগুলো আমাদেরকে আনন্দিত করে। একটা বিষয় তোমাদের সাথে আমি একটু বলতে চাই, আমি এটা সবাইকে বলি, আমার খুব ভালো লাগার জায়গা। আমি প্রায়ই আমার বাসা থেকে একটা রিক্সায় যাই, ওই রিক্সাওয়ালা দাঁড়িয়ে থাকে কলেজ টাইমে আমার বাসার গলিতে। তো একদিন কথায় কথায় বলছে, আপা আপনি তো এখানকার শিক্ষক? আমি বললাম হ্যাঁ। তো বললো যে আমার এই কলেজটা আসতে খুব ভালো লাগে। যে কেন? যে আপা আমার মেয়ে এখান থেকে এসএসসি পাস করে এখন রাজশাহী মেডিকেল কলেজে পড়ে। সেদিন আমার এত আনন্দ হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো যারা আসে তারা একটা বিশেষ শ্রেণী, কিন্তু আমাদের বাংলা কলেজে যারা আসে তারা সমাজের সব শ্রেণী থেকেই আসে। তাদের সংগ্রামটা অনেক বেশি। আর এই সংগ্রাম করতে যেয়ে হয়তো কেউ টিকে থাকতে পারে না, আবার কেউ তার চাওয়ার যে সর্বোচ্চ স্তর, যে আকাঙ্ক্ষার স্তর সেটাতে কিন্তু পৌঁছে যায়। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক তোমাদের বিদ্যাকে কখনোই গিলে খাওয়াতে পারবে না। বিদ্যা অর্জনের জন্য তোমার ব্যক্তিগত ইচ্ছা থাকতে হবে। এবং একটা কথা বলা হয়ে থাকে যে পৃথিবীর পরিবর্তন বা তোমার ব্যক্তিগত জীবনের পরিবর্তন কেবলমাত্র করতে পারে শিক্ষা। শিক্ষা এবং শিক্ষা, শিক্ষা ছাড়া জীবন ও মানের পরিবর্তন কখনোই সম্ভব না। আর এই শিক্ষা অর্জনের জন্য আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাই, সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি। কিন্তু শিক্ষা কেবল কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করি না, তার সাথে আমাদের চারপাশের পরিবেশ, আমাদের পরিবার, সমস্ত কিছু থেকে শিক্ষা অর্জন করি। আমরা যে এখানে শিক্ষাটা অর্জন করতে এসেছি সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব যেরকম রয়েছে, তেমনি আমাদের চারপাশের পরিবেশ থেকে যে শিক্ষা অর্জন করি সেটার গুরুত্ব কিন্তু কম না। এখন শিক্ষা অর্জন করতে গিয়ে আমরা শিক্ষার নানা দিক অর্জন করি। এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা তাহলে আমরা তো এসএসসি লেভেলে চলে এসেছি, আমাদের সাহিত্য পড়ার কি দরকার? এখন সাহিত্যের কিন্তু কিছু উদ্দেশ্য আছে। সাহিত্য ছাড়া জীবন অচল। সাহিত্য ছাড়া মানুষের যে মানবিক উন্নয়ন সেটা কখনোই সম্ভব নয়। সাহিত্যকে বলা হয় জীবনের দর্পণ। সাহিত্য হচ্ছে এমন একটা বিষয় যে বিষয় আমাকে সচেতন করে, আমাকে দেশ, জাতি, ইতিহাস, তার সমস্ত কিছুর ভেতর পরিচয় করিয়ে দেয়। অতীতের সাথে বর্তমানের সাথে ভবিষ্যতের যোগ সাধন করে সাহিত্য। এই জন্য সাহিত্যের একটা আলাদা গুরুত্ব রয়েছে। যেমন ধরো তোমরা অনেকেই অনেক ছোট গল্প পড়েছো, কিংবা ধরো হয়তো হৈমন্তী পড়েছো, বিলাসী পড়েছো। এই ছোট গল্পগুলো থেকে নিশ্চয়ই কিছু শিক্ষা অর্জন করেছো। যারা হৈমন্তী পড়েছো, হৈমন্তী দেখে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কখনোই যৌতুক প্রথা ভালো কিছু নিয়ে আসে না। কখনোই যৌতুক প্রথা সমাজের জন্য সুখকর নয়। কখনোই যৌতুক প্রথা একজন নারীর জীবনকে সুন্দর করে তুলতে পারে না। তো এই যে শিক্ষাটা অর্জন করেছো, এবং আমি বিশ্বাস করি যারা ব্যক্তিগতভাবে এই গল্পটার সারমর্ম উপলব্ধি করেছো তারা কিন্তু সবসময় যৌতুক প্রথার বিরুদ্ধে কথা বলবে। এই যে তোমার ভেতর যে তোমার মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে দিল, সেটা কি? সাহিত্য, একটা ছোট গল্প। ঠিক আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক কবিতা, অনেক গান অনুপ্রেরণা দিয়েছে, আমাদের শক্তি জুগিয়েছে। ঠিক এইভাবে পৃথিবীর ইতিহাসে অনেক উপন্যাস, অনেক কবিতা পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করেছে। একসময় আমেরিকাতে দাস প্রথা ছিল, খুব বেশি দিন আগের কথা নয়, 18 শতকের গোড়াতেও আমেরিকাতে
দাস প্রথা ছিল এবং ভয়াবহ রূপে ছিল। বলা হয়ে থাকে যে একেবারে একজন ছোটখাটো, আমেরিকানদের চাইতে গড়পড়তা একজন ছোটখাটো মহিলা হ্যারিয়েট বিচার, তিনি একটা উপন্যাস লিখলেন, আঙ্কেল টমস কেবিন। এই আঙ্কেল টমস কেবিন আমেরিকার ইতিহাসকে পরিবর্তন করে দিল। বর্ণবাদের রাস্তা থেকে মানবিকতার রাস্তায় বা পথে তাদের উত্তরণ ঘটল একটা উপন্যাসের ভেতর দিয়ে। পৃথিবী জোড়া আলোড়ন সৃষ্টিকারী একটা উপন্যাস মা। তো ঠিক এইভাবেই পৃথিবীর ইতিহাসকে বদলায়, সমাজ সভ্যতার ইতিহাসকে বদলায় বা বদলাবার শক্তি রাখে সাহিত্য। বলা হয়ে থাকে যে বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনানন্দ দাশের রূপসী বাংলা সবচেয়ে বেশি বার প্রকাশিত হয়েছে। আর কোনো বইয়ের এতবার প্রকাশিত হবার সৌভাগ্য ঘটেনি। এর মধ্যে সবচেয়ে বেশি সংকলন প্রকাশিত হয়েছে 1971 সালে। অর্থাৎ এই যে সনেটগুলো, এই সনেটগুলো, রূপসী বাংলার এই সনেটগুলোর ভেতর দিয়ে সেই সময় যারা যুদ্ধে গেছে বা যারা ঘরে বসে যুদ্ধকে সমর্থন করেছে, তারা কিন্তু এই সনেটগুলো পড়ে দেশের প্রতি ভালোবাসাকে আরও বেশি গভীরতর করে অনুভব করতে পেরেছে। তো দেখো তাহলে সাহিত্যের গুরুত্ব কতটুকু। এই যে আমরা একটা বিশাল একটা জটিল সময় পার করছি, পৃথিবীর ইতিহাসে সম্ভবত এরকম সময় কখনো আসেনি, যখন আমরা ভাবছি বিজ্ঞান আমাদেরকে এত কিছু দিয়েছে, আমরা বিজ্ঞানকে একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছি। সেই সময় একটা কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি, যে অদৃশ্য শক্তির সাথে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। এই লড়াই করতে গিয়ে আমরা কিন্তু আমাদের মানসিক শক্তি অর্জন করবার জন্য, আমাদের মনকে সুস্থ রাখবার জন্য সাহিত্যের সাধনা করবার চেষ্টা করছি। সাহিত্য একটা মানুষকে তৈরি করে, মানুষকে সুন্দর করে, পরিশীলিত করে। সাহিত্য অনেক কিছু শেখায়। একটা সময় তোমরা কি করবে, ব্যক্তি জীবনে পরিপূর্ণ মানুষ হবে, অনেকে অনেক জায়গায় খুব ভালো ভালো অবস্থানে যাবে, কিন্তু তোমার যদি সাহিত্যিক মনস্কতা না থাকে, তোমার যদি মানবিক বোধ না থাকে, তাহলে সেই অর্জনগুলো কিন্তু যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। কিন্তু তোমার যদি সেই অর্জনগুলো থাকে, তাহলে কিন্তু তুমি সুন্দর পরিশীলিত মানুষ হিসেবে অন্যের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারো। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। ক্লাসে হলে হয়তো আরও কথা বলতাম, একটি ক্লাস তোমাদের জন্য পুরোই ব্যয় করতাম এ সমস্ত কিছু বলার জন্য। কিন্তু এবার আমরা আসি আমাদের সেই সাহিত্যের মূল আলোচনায়, অর্থাৎ আমাদের পাঠ্যবই। তোমরা জানো যে তোমাদের সিলেবাস কিছুটা পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তিত সিলেবাসটা অবশ্যই সবাই সংগ্রহ করে নেবে, এবং আমি ঠিক ক্লাসের পরেই তোমাদের সিলেবাসটা এই গ্রুপে দিয়ে দিব। এখন এই সিলেবাস অনুসারে আমাদের যে কবিতাটি পাঠ্য সেটি হচ্ছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুরুতেই একটু কবিতাটি পাঠ করতে চাই, তারপর আমি এর প্রাসঙ্গিক আলোচনায় যাব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া সীমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হুয়ারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলো নিরুপায় ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো তুমি কোথা যাও কোন বিদেশ, বারে কি ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি ঘেঁষে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকালে নদী কূলে যাহা লয়েছিনু, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই কবিতাটা বলা হয়ে থাকে যে বাংলা সাহিত্যের ক্লাসিক যে কবিতাগুলো তার মধ্যে একটি। ক্লাসিক মানে কি? চিরন্তন, অর্থাৎ যার আবেগ অনুভূতি কখনো নিঃশেষিত হয় না। পৃথিবী পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, কালক্রমে আমরা কালের গর্ভে হারিয়ে যাই, কিন্তু সেই কবিতার আবেদন কখনো নষ্ট হয় না। ঠিক এরকম একটি কবিতা হচ্ছে সোনার তরি, যে কবিতাটি আমরা এই মুহূর্তে পাঠ করলাম। কবিতার সর্বশেষ লাইন ছিল নিয়ে গেল সোনার তরি রহিন পরি। এখানে তোমরা কবিতাটা শুনে নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পেরেছ, যে কি নশ্বর, কিন্তু তার কর্ম অনন্ত। আমরা যদি এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আলোচনা করি, এই কবিতার সাথে কিন্তু তার সেই ব্যক্তি জীবন, রবীন্দ্রনাথের যে জীবন দর্শন, সেটা চমৎকার ভাবে প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি আমাদের মাঝে আছে? নেই। কালে তার নশ্বর দেহ শেষ হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা যদি আমি জিজ্ঞেস করতাম এতক্ষণ ক্লাসে, তোমরা সবাই বলতে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলো পরিচয় সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো। যে রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি, তাকে বলা হয় কবি। কমন বিষয়গুলো জানো। রবীন্দ্রনাথের কিন্তু সার্টিফিকেট ছিল না, কিন্তু তারপরেও বিশ্বভারতী নামে তিনি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। এই যে রবীন্দ্রনাথ একদিনে রবীন্দ্রনাথ হয়ে ওঠেননি, তিনি তো জমিদার পুত্র ছিলেন। খুব স্বভাবতই জমিদার পুত্রের যে বিলাস বহুল জীবন যাপন করে তিনি কিন্তু জীবনকে কাটিয়েছেন। কিন্তু কোথায় যেন রবীন্দ্রনাথ তার পিতার যে দার্শনিক জীবন, সেই জীবনের সাথে একাত্ম হতে পেরেছিলেন। বালক রবীন্দ্রনাথ ছোটবেলায় দেখেছেন তার গৃহে একটি লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে তিনি একাকী অনেকটা সময় কাটাতেন, কারণ সেই সময়ের অভিজাত পরিবারগুলোর নিয়ম ছিল যে তারা, বিশেষ করে বাড়ির মেয়েরা, সন্তান লালন পালনের খুব একটা দায়িত্ব পালন করতেন না। চাকর বাকরের হাতেই সাধারণত এই কাজগুলো ন্যস্ত থাকত। তো বালক রবীন্দ্রনাথ পরিবারের 14তম সন্তান, তার বাবা মায়ের 14তম সন্তান, বিশাল পরিবার। সেখানে তিনি অনেকটা নিঃসঙ্গভাবেই বড় হচ্ছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথের অর্জন বাংলা সাহিত্যকে সত্যি করেছে সমৃদ্ধ, বাংলা সাহিত্যকে নিয়ে গেছে পৃথিবীর দরবারে। একটা মজার গল্প বলি। রবীন্দ্রনাথের যে লেখাটির জন্য, গীতাঞ্জলি কাব্য, যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এটা রবীন্দ্রনাথ হারিয়ে ফেলেছিলেন। তিনি, তার ছেলের বউ আর ছেলে লন্ডন ভ্রমণে গিয়েছেন। সেখানে লন্ডনের যে পাতাল রেল আছে, সেই রেলে তিনি হারিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, সৌভাগ্যক্রমে পাওয়া গিয়েছিল, এবং তারপরে পরবর্তীতে আমরা দেখি যে এই গীতাঞ্জলি দিয়ে বিশ্ব পরিক্রমায় রবীন্দ্রনাথের জয়যাত্রা ধ্বনিত হয়েছিল।
এ তো ব্যক্তি রবীন্দ্রনাথের আসে, তখন একটু রবীন্দ্র পরিবারের কথা বললে বোধহয় না হয়, বললে বোধহয় না বললেই নয়। এটা মজার বিষয় বলি যে এই যে আজকে আমরা যে ঢঙ্গে শাড়ি পরি মেয়েরা, এটাও কিন্তু শুরু করেছিল রবীন্দ্র পরিবারের মেয়েরা। রবীন্দ্রনাথের বড় ভাইয়ের স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেব, তোমরা তো এখন দেখো বিসিএস ক্যাডার অফিসারের সাথে পরিচিত, কিন্তু বাঙালিদের মধ্যে তখন বলা হয়, বাঙালিদের মধ্যে প্রথম এরকম কর্মকর্তা হয়েছিলেন রবীন্দ্রনাথের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর। এমনকি প্রথম নারী হিসেবে বিদেশ গিয়েছিলেন এই জ্ঞানদা নন্দিনী দেবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি মহিলা যিনি ইংরেজিতে গ্রাজুয়েট হয়েছিলেন রবীন্দ্রনাথের ভাতিজি। আমরা আজকাল তো রান্নার রেসিপি দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠান রান্নার রেসিপি লেখা হয়, প্রণালী, পাক প্রণালী। মজার বিষয়, এই পাক প্রণালী অর্থাৎ এটা যে একটা বই আকারে লেখা যেতে পারে বা প্রণালী সংগ্রহ করা যায়, সেটাও দেখিয়েছেন রবীন্দ্রনাথের এক ছোট বোন। আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে অর্থাৎ বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের যে সজ্জা বা ফুল যে ব্যবহার করি, এটাও এসেছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে। মুক্তোর গয়না পরার রীতি বাঙালি মেয়েদের, এমনকি পৌষ মেলা কিংবা এখন যে আমরা জাঁকজমক করে যে বৈশাখী অনুষ্ঠান পালন করি এবং যেটা বলি যে বাঙালির সবচাইতে আপন অনুষ্ঠান, মূলত এটাও কিন্তু সূচিত হয়েছিল এই জোড়াসাঁকোর ঠাকুর পরিবার থেকে। এগুলো বলার উদ্দেশ্য এই জোড়াসাঁকোর ঠাকুর পরিবার বাঙালির মনোজগতে একটি বড় পরিবর্তন সাধিত করতে পেরেছে। সেই পরিবার থেকেই রবীন্দ্রনাথ হয়েছিলেন। রবীন্দ্রনাথের যে কবিতাটি আমরা পড়লাম সোনার তরী, এই কবিতাটি কিন্তু এর সাথে আবার বাংলাদেশের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কিরকম? তোমরা জানো যে রবীন্দ্রনাথ যখন জমিদারি করতেন তখন তিনি পদ্মায় বোটে করে ঘুরতেন আর চারপাশের জীবন ও জীবিকাকে দেখতেন, এবং বেশিরভাগ ছোট গল্পগুলো কিন্তু তিনি লিখেছেন এই পদ্মায় বোটে বসে পূর্ববঙ্গের মানুষের জীবনকে দেখে। তো হঠাৎ একদিন তিনি দেখছিলেন দূরের একটা চর থেকে শব্দ আসছে, কান্নার শব্দ, সম্মিলিত কান্নার শব্দ। তখন তিনি এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন যে হঠাৎ করে বন্যা এসেছে এবং সেই বন্যায় কাঁচা পাকা ধান তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা ক্রন্দন ধ্বনিতে তাদের সেই ভয়াবহ অবস্থার প্রকাশ করছে। তখন তিনি উপলব্ধি করলেন যে কাঁচা ধান যদি সময় মতো তোলা যেত ঘরে, তাহলে এটা হতো তাদের সারা বছরের ফসল, কিন্তু এখন সেটা তলিয়ে গেল, বিনষ্ট হলো। তো এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ এই সোনার তরী কবিতাটি লিখলেন। কিন্তু পরবর্তীতে বাংলা সাহিত্যে এই কবিতাটিকে নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি কাটাছেঁড়া হয়েছে, সবচেয়ে বেশি একে নিয়ে বলা হয়েছে, এক একজন পণ্ডিত এক একভাবে বিশ্লেষণ করেছেন, এবং সর্বশেষে বলা যায় যে বাংলা সাহিত্যে যদি তিনটি আমরা ক্লাসিক কবিতা পাই, তার মধ্যে অবশ্যই একটি রবীন্দ্রনাথের সোনার তরী। এই কবিতায় দেখো, কবিতাটি পড়তে গেলে আমরা যখন পড়েছি একটা জিনিস খেয়াল করব, যে কবিতাটি পড়তে গেলে কবিতায় কি কি থাকতে হয়? কবিতায় থাকতে হয় ভাব, কবিতায় থাকতে হয় ভাষা, ছন্দ, অলঙ্কার, এরকম অনেক বিষয় যখন সম্মেলন ঘটে যথার্থভাবে, সেটা তখন একটা যথার্থ কবিতা হয়ে ওঠে। তো এই কবিতায় খেয়াল করে দেখো অলঙ্কার রয়েছে। কিরকম অলঙ্কার? বলছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। গগনে গরজে, এখানে দেখো গয়ের ব্যবহার, ঘয়ের ব্যবহার, এগুলোকে বলা হয় অনুপ্রাস, অর্থাৎ একই বর্ণ বা শব্দ যদি পরপর বসে। আবার বলা হয় যে রবীন্দ্রনাথ এই কবিতায় চমৎকারভাবে চিত্রকল্প নির্মাণ করেছেন। চিত্রকল্প কি? চিত্রকল্পকে ইংরেজিতে আমরা সহজ করে বলতে পারি ওয়ার্ড পিকচার, অর্থাৎ ছবি দেখে তুমি কল্পনা করো যে আমরা যখন এই কবিতাটা শুনি তখন চোখের সামনে একটা চমৎকার ছবি ফুটে ওঠে। এই যে চমৎকার ছবিটা ফুটে ওঠা, অর্থাৎ একটা কবিতা আমাদের কাছে কি হয়ে ওঠে? জীবন্ত।
এটাও কিন্তু এই কবিতাটাকে একটা অনন্যতা দান করেছে। যে কেউ যখন এই কবিতাটা পড়বে তখন কিন্তু তার মনে হবে যে গগনে গরজে মেঘ ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ একাকী একজন মানুষ কুলে বসে আছে। এবং এই কবিতাটার দুইটি অর্থ রয়েছে, একটি সাধারণ অর্থ আর একটি হচ্ছে প্রতীক। তাহলে এই কবিতাটায় আমরা কয়টি অর্থ পাচ্ছি? দুইটি অর্থ, একটি সাধারণ আর একটি হচ্ছে প্রতীক বা ব্যঞ্জনার্থ। এখন যখন আমরা পুরো কবিতাটি পড়লাম তখন দেখলাম কি যে একজন ব্যক্তি যিনি একা নদীর ধারে বসে আছেন অপেক্ষায়, যে কখন একটা নৌকা আসবে, সেই নৌকাতে তিনি তার ফসল তুলে দিবেন। এর বাইরে আরেকটি অর্থ আছে। সে অর্থ কি? যে ব্যক্তি কালের গর্ভে বিলীন হয়ে যায় কিন্তু রয়ে যায় তার কর্মফল। এখানে আরো কিছু তোমরা শব্দ পেয়েছো, যেমন ভরা নদী ক্ষুরধারা খর পরশা। ক্ষুরধারা মানে কি? যে ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, অর্থাৎ তীব্র স্রোত। খর পরশা কিসের মতো? ধারালো বর্ষা, অর্থাৎ স্রোতটাকে তিনি ধারালো বর্ষার সাথে তুলনা করেছেন। আবার চমৎকার চিত্রকল্প আবার দেখো, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। চমৎকার একটা, চোখ বন্ধ করলেই দূরে একটা গ্রাম, যে গ্রামটা মেঘে, অন্ধকার মেঘে ঢাকা, অর্থাৎ আবছা দেখা যাচ্ছে, যার উপর মসি মানে কি? কালির রেখা, মনে হচ্ছে যে তরু ছায়াগুলো, তরু ছায়া মসিমাখা, মনে হচ্ছে যে গাছগুলো বোধহয় কালির রেখাতে ঢেকে গেছে। অর্থাৎ এই দৃশ্যটা মনে হয় আমরা সবাই দেখি, কিন্তু এই দৃশ্যটাকে এত চমৎকার করে তিনি এখানে তুলে এনেছেন যা বলাই বাহুল্য। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে। কেউ যেন একজন গান গেয়ে তরিবে পারে আসছে, কৃষক অপেক্ষা করছে যে সেই আসলেই তার ধানগুলো তরিতে তিনি তুলে দিবেন। খুব সহজ অর্থ। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, কিন্তু সেই মাঝি তাকায় না, সে তার মতো চলে যায়। দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশ। তারপরেও কৃষক কিন্তু তাকে ডেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত কি? তরি এসে কিন্তু কুলেতে ভিড়ল, বললো বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারই খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে। বলছে তুমি যাকে খুশি দাও, যা খুশি করো, কিন্তু আমার এই ধানটা তুমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই ধানটা কি? আসলে কর্মফল। দেখো, পৃথিবীতে মানুষ মরে যায়, আমরাও মরে যাব কালের প্রবাহে, কিন্তু যে মানুষ ভালো কাজ করে তার কর্মফলটা যেমন রয়ে যায়, ঠিক যে খারাপ কাজ করে তার কর্মফলটাও কিন্তু রয়ে যায়। খেয়াল করে দেখো যে আমাদের এত ছেলে মেয়ে, যাদের ছেলে আছে বা আমাদের এই অঞ্চলে জাফর একটা পরিচিত নাম, মীর একটা পরিচিত নাম, আলাদা আলাদা নামগুলো আমরা সবসময় বলছি বা উচ্চারণ করছি, কিন্তু একসাথে মীর জাফর কি কারো নাম আছে? নাম নেই। কেন? যে পৃথিবীর, আমাদের এই অঞ্চলের ইতিহাসে, আমাদের বাঙালির ইতিহাসে মীর জাফর একজন ঘৃণিত ব্যক্তি। তাহলে তার কর্মের কারণে আজও কিন্তু নিন্দিত, ঘৃণিত। ঠিক ব্যক্তিরও কি তার কর্মের কারণেই নন্দিত হতে পারে, কর্মের কারণেই নিন্দিত হতে পারে। এখানে কবি তার, যদি আমরা কবির ব্যক্তি দর্শনকে অনুভব করি, তাহলে যে কবি কি বলছে, যে তার কর্ম সেটাই কেবলমাত্র কালের প্রবাহে টিকে থাকবে, কিন্তু ব্যক্তি তো নশ্বর, ব্যক্তি ধ্বংস হবেই, ব্যক্তি বিনষ্ট হবেই, ব্যক্তি একসময় মাটির সাথে তার দেহ মিশে যাবেই। যত চাও তত লও তরুণী পরে, অর্থাৎ যা আছে সব নিয়ে যাও। এতকালে নদী কূলে জাহাজ লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। সব দিল, কিন্তু এই ছোট্ট নৌকোয় কার স্থান হলো না? ব্যক্তির স্থান হলো না। তার ধান সে দিয়ে দিতে পারলো, কিন্তু তার ব্যক্তির কোনো স্থান এখানে নেই। তাহলে এখানে আসলে কি, যে
কবিতার মূল ভাব যে যাকে আমরা দেখছি, তিনি মাঝি, কৃষক, তিনি কি করছেন, আবার তাকে অন্যভাবে বলা যায় যে তিনি শিল্প স্রষ্টা, তিনি একজন সৃজনশীল মানুষ। সৃজনশীল মানুষের কি রয়ে যায়, কেবলমাত্র তার কর্ম, তার জীবন, তার দর্শন, এ সমস্ত কিছু রয়ে যায়। আর এখানে বলছে আমার সোনার ধান, এই সোনার ধানই হচ্ছে কৃষকের কি শ্রেষ্ঠ ফসল, অর্থাৎ এই সোনার ধানই হচ্ছে ব্যক্তির শ্রেষ্ঠ সম্পদ। বারবার একটা কথাই ঘুরে ফিরে আসছে যে ব্যক্তি নশ্বর, কিন্তু ব্যক্তির কর্ম অবিনশ্বর। তাহলে এই কবিতাটা পড়ার ভেতর দিয়েও কিন্তু আমরা এটুকু অনুধাবন করতে পারি যে আমরা ব্যক্তি জীবনে যা ভালো কিছু করব তাই টিকে থাকবে, তাই আমাদের সোনার ধান হয়ে থাকবে, আর যা আমরা খারাপ কিছু করব তা আমাদেরকে পৃথিবীতে কোনো জায়গা দেবে না। তো তোমরাও তোমাদের জীবনে এই সোনার ধানের চাষ করবে এবং সোনার মানুষ হবে, সেই প্রত্যাশা নিয়েই শেষ করছি আমাদের আজকের ক্লাস। আর তোমাদের যাদের যা কোনো প্রশ্ন থাকে তা যদি তোমরা কমেন্টে লেখো, নিশ্চয়ই পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি উত্তরগুলো দেবার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থেকো।